আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। কেরানীগঞ্জে সুভাট্য খাল দখলমুক্ত করার ঘোষণা সৈয়দা রিজওয়ানা হাসানের। পারিবারিক কলহের কারণে স্ত্রী ও শ্যালকের হাতে সাতক্ষীরা তালা উপজেলার ইউনিয়ন যুবদল নেতা শামীম শেখ খুন, আদালতে স্বীকারোক্তি। বরিশালে ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা 2 উপজেলার বাসিন্দারা। 1 সপ্তাহে 20,000 মানুষ আশ্রয়হীন, স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি। বাজার স্থিতিশীল রাখতে দীর্ঘ 4 মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু। 4 দিনে পৌঁছেছে 525 মেট্রিক টন। এবং ধুকে ধুকে চলছে জয়পুরহাটের কমিউনিটি ক্লিনিকগুলো। জনবল সংকট ও ওষুধ সরবরাহ বন্ধ থাকায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। লুট করা অস্ত্র দিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কেরানীগঞ্জে সুভাট্টা খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, খালটি পুনর্খনন ও দূষণমুক্ত করার আগে দখলমুক্ত করা হবে। রিপোর্ট মনির হোসেন তপুর। মুন্সিগঞ্জের গজারিয়ায় জামালপুর গ্রামে মেঘনা নদী তীরবর্তী পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় ডাকাত দল নয়ন পিয়াস গ্রুপের 30 থেকে 35 জন এই হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধা ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে। স্থানীয়দের নিরাপত্তার জন্য এবছর 22 আগস্ট এই অস্থায়ী ক্যাম্পটি চালু করা হয়। হামলাকারী ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা কেরানীগঞ্জে সুভাট্টা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় সৈয়দ রিজওয়ানা হাসান জানান, গত সরকারের আমলে এই খাল নিয়ে 17.5 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। সেই প্রকল্প কাটছাট করে 317 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে ছোট ছোট প্রকল্প আকারে এখানে বাস্তবায়ন করব। আপাতত কেবল খাল কেন্দ্রিক খনন, খালের পার্ক করা, সবুজায়ন করা এবং বর্জ্যটা ব্যবস্থাপনা, একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাব খালটাকে। তারপরে প্রয়োজন বুঝে এক একটা করে কম্পোনেন্ট আনবো। ফলে ওইখানে 1700 কোটি টাকার একটা প্রজেক্ট মনিটর করতে, ম্যানেজ করতেও কিন্তু কষ্ট হয়। আমরা 317 কোটি টাকা দিয়ে কাজটা শুরু করি, এরপরে যদি লাগে আমরা একটা একটা করে কম্পোনেন্ট আনবো। খালকে দখলমুক্ত রাখতে খালের পাড়গুলো ঢালাই করে দেওয়া হবে বলে জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কেরানীগঞ্জ। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কিনা তা খুঁজে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের 5 সদস্যের উচ্চতর তদন্ত কমিটি। দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা পাথর লুটের স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। পাশাপাশি লুটপাটের ঘটনার বাস্তব অবস্থা কি ছিল এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যায় তা আলোচনা করেন। জেলা প্রশাসন জানিয়েছেন, এই কমিটি আজ ও কাল সিলেটে অবস্থান করে পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করবে। এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব জাহেদা পারভিন। গত 20 আগস্ট গঠিত এ কমিটিকে 10 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। পারিবারিক কলহের কারণে স্ত্রী ও শ্যালকের হাতে সাতক্ষীরা তালা উপজেলার ইসলামা কাঠি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য শামীম শেখ খুন হয়েছে। গত শুক্রবার রাতে শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও তার মামাতো ভাই ওবায়দুল্লাহ হাওলাদার এ হত্যাকাণ্ড ঘটায় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। খুলনায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন এসব তথ্য জানান। বৃষ্টি দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, বিয়ের পর থেকে সে শামীমের সাথে সুখী ছিল না।
শামীম প্রায়ই তাকে মারধর করত। এ থেকে তার মনে ক্ষোভের সৃষ্টি হয়, আর এ ক্ষোভ মেটাতে স্বামীকে হত্যার পরিকল্পনা করে বৃষ্টি। এরপর হত্যাকাণ্ডে 3 দিন আগে মামাতো ভাই ওবায়দুল্লাহ হাওলাদারকে বাড়িতে ডেকে আনা হয়। সেই অনুযায়ী নিজ বাড়ির 3য় তলার ফাঁকা ফ্ল্যাটে বৃষ্টির নির্দেশে শামীমকে ছুরিকাঘাতে হত্যা করে ওবায়দুল্লাহ। 164 ধারায় জবানবন্দি দেওয়ার পর শামীম স্ত্রী বৃষ্টিকে কারাগারে ও মামাতো ভাইয়ের বয়স কম হওয়ায় তাকে সংশোধনাগারে পাঠিয়েছে আদালত। এই হত্যাকাণ্ডের সাথে রিলেটেড যে দুইজন আসামি গ্রেফতার আছে এবং ওবায়দুল্লাহ হাওলাদার ইমন, ওর বয়স 18 বছর পূর্ণ না হয়, তাকে যশোর কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হয়। আর ফাতেমা আক্তার বৃষ্টিকে জেল হাজতে প্রেরণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করে। জাকসু এবং রাকসুর ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে নির্বাচন কমিশন বরাবর আপিল করছেন জাকসুর মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী 28 আগস্ট। তবে ছাত্রদল ও বাম সংগঠনগুলো এখনো প্যানেল ঘোষণা করেনি। এদিকে রাকসু নির্বাচনের ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মনোনয়নপত্র সংগ্রহের সময়ও 5 দিন বাড়ানো হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন আশিকুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করেছেন নির্বাচন কমিশনে। সোমবার পর্যন্ত জাকসু নির্বাচনে 276 মনোনয়ন যাচাই বাছাই শেষে বাদ পড়েছে 20টি। এদিকে ছাত্র শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও ছাত্রদল ও বাম সংগঠনগুলো এখনো প্যানেল ঘোষণা করেনি। সিনেটেও যেহেতু আমি দাঁড়াচ্ছি, এই জায়গাগুলো নিয়ে কথা বলার যে একটা বন্দোবস্ত আছে সিনেট, সেখানে আমি কথা বলতে চাই এবং অবিলম্বে সিনেট সহ সবগুলো যে প্রতিনিধিত্বমূলক ফোরাম আছে যেখানে আসলে পলিসি মেকিং হয়, সেগুলোর নির্বাচন হওয়া উচিত। এই বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে প্রায় 35,000 শিক্ষার্থী আছে। প্রত্যেকটা এই শিক্ষার্থীর যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি হবে আমার প্রধান ইশতেহার আর কি। অন্যদিকে রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সাথে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ 26 আগস্ট থেকে বাড়িয়ে 31 আগস্ট করা হয়েছে। ভোটের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ছাত্রদের সকলের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে 31/8/2025 পর্যন্ত বর্ধিত করেছি। এই শিডিউলের পরবর্তী তারিখগুলো আপনাদের আগামীকাল আমরা জানিয়ে দিতে পারবো। আমাদের মিটিং চলছে, আমরা আবার মিটিংয়ে বসবো। মিটিংয়ে বসার পরে ইলেকশনের তারিখ এবং পরবর্তী অন্যান্য যে তারিখগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। প্রথম দিন 6 জন ও দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 10 জন। এর আগে গত 28 জুলাই দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আশিকুর রহমান, এটিএন বাংলা। কক্সবাজারের ইনানীতে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সম্মেলনে আসা অংশীজনরা। টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক 3 দিনের এই সম্মেলন শুরু হয় রোববার। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভদের দপ্তরে যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে যোগ দেন 40টি দেশের প্রতিনিধি। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও সম্মেলনে গুরুত্ব পায় আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যু। বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলায় ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা 2 উপজেলার বাসিন্দারা। মেঘনা সহ অন্যান্য নদীর করাল গ্রাসে গত 1 সপ্তাহে আশ্রয়হীন হয়ে পড়েছে 20,000 মানুষ। ভাঙন রোধে 26টি পয়েন্ট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। জেলার 38টি নদীর সবকটি খরস্রোতা হওয়ায় বর্ষা মৌসুমে ভাঙন রোধে হিমশিম খেতে হচ্ছে তাদের। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান।
মেহেন্দিগঞ্জের এই বহুতল বিশিষ্ট সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়টি যে কোনো সময়ে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এরই মধ্যে হারিয়ে গেছে অসংখ্য স্থাপনা ও বসতবাড়ি। বর্ষার শুরুতেই মেঘনা, গজারিয়া, কালাবদর সহ বিভিন্ন নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় আতঙ্কে আছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। দুই উপজেলার সব ইউনিয়নে নদী ভাঙনের শিকার হলেও বেশি ঝুঁকিতে 40 গ্রামের বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত তো দেখেনি, 3-4 গ্রাম তো গেলই গিয়া। এখন আমাকে থাকতে বহু কষ্ট। কেউ বাগানে আছে, কেউ রাস্তার পারে আছে, খুব কষ্টে আছে আর কি। বিশেষ করে এই অঞ্চলে যদি একটু পাথর দিয়ে নদীটা বাঁধ আর একটা বেরি বাঁধ হইতো, এই অঞ্চলের মানুষগুলা এই অসহায় হাত থেকে বাঁচত। তাৎক্ষণিক ব্যবস্থাপনা প্রয়োজন। অনেক স্কুল, কলেজ, অনেক স্থাপনা, অনেক সাইক্লোন সেন্টার, অনেক মন্দির, মসজিদ ভেঙে যাচ্ছে, নদীতে চলে যাচ্ছে। মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় 386 কোটি টাকা ব্যয়ে বাঁধ দেওয়া হয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায়। পানির স্রোতে ফাটল ধরেছে সেই বাঁধে। সাদিকপুর থেকে উলানিয়া পর্যন্ত আমাদের 9 কিলো এটা স্থায়ী ব্লক ফেলার জন্য প্রস্তাব দেওয়া আছে। অতি দ্রুত কাজ শুরু হয় তাহলে আমাদের মেহেন্দিগঞ্জের 5টি ইউনিয়ন নদীগর্ভে বিলীন থেকে রক্ষা হবে। এদিকে কীর্তনখোলা নদীর ভাঙনে বরিশাল সদর উপজেলার লামচুরিতে হুমকির মুখে পড়েছে দার্শনিক আরজ আলী মাতব্বরের বাড়ি ও লাইব্রেরি। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনের ভয়াবহতা স্বীকার করে বলেন, মেহেন্দিগঞ্জ হিজলায় 11.5 কিলোমিটার দৈর্ঘ্যের 2টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকার ইতিমধ্যে ওখানে নদীতে প্রায় 9 কোটি টাকা খরচ করেছে একটি স্কুলকে রক্ষার জন্য। অধিক ঝুঁকিপূর্ণ প্রায় 26টি স্থানে আমরা ইতিমধ্যে প্রাক প্রতিরক্ষা এবং জরুরি কাজ হাতে নিয়েছি। এদিকে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, এসব সাময়িক উদ্যোগে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করা যাবে না উপকূলবাসীকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা। বাজার স্থিতিশীল রাখতে দীর্ঘ 4 মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গত 4 দিনে বাংলাদেশে পৌঁছেছে 525 মেট্রিক টন চাল। এর মধ্যে 21 আগস্ট 9টি ট্রাকে 315 মেট্রিক টন ও 24 আগস্ট 6টি ট্রাকে 210 মেট্রিক টন চাল আসে। এছাড়া কাগজপত্র জটিলতার কারণে 94 মেট্রিক টন চাল বন্দরে আটকে আছে। এদিকে চালবাহী আরও বেশ কিছু ট্রাক ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ অপেক্ষায় রয়েছে। এসব চাল পৌঁছলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামের উপর তাৎক্ষণিক প্রভাব পড়বে বলে জানায় সংশ্লিষ্টরা। চলতি বছরে 15 এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন। জয়পুরহাটের কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে 7 মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের ওষুধ সরবরাহ। এছাড়া জনবল সংকট ও নানা অনিয়মে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দ্রুত ওষুধ সরবরাহ সহ সকল সমস্যা সমাধানের দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। জয়পুরহাট জেলায় 113টি কমিউনিটি ক্লিনিক এবং 25টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রতিদিন হতদরিদ্র ও নিম্ন আয়ের হাজারো মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। তবে গত 7 মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের ওষুধ সরবরাহ। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেডিকেল অফিসার সহ 6 জন জনবলের বিপরীতে রয়েছেন মাত্র 3 জন। স্থানীয়দের অভিযোগ, তারাও ঠিকমতো ডিউটিতে আসেন না। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আমরা যাচ্ছি সদরে যায়, সদরে কিছু টেস্ট দিচ্ছে, ওখান থেকে আবার ক্লিনিকে যাচ্ছি, আমরা পেরেশানি হচ্ছে গরিব গুনারা। ওষুধ আসে দেয়, রাগ করে, আবার তাপতি 2 টাকা নেয়, নিয়ে ওষুধ বিক্রি করে। ওষুধ না থাকায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে জানান স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা। ওষুধ চাচ্ছে, ওষুধ দিতে পাচ্ছি না। আমরা বলতেছি যে না থাকলে আমরা দিব কোথায় থেকে? যেটা মেডিসিন দরকার সেটা পাচ্ছে না রোগীরা, সেটা থেকে বঞ্চিত হচ্ছে। জনবল সংকটের কারণে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তা আশা করি যে ভবিষ্যতে আমাদের জনবল সংকট দূর হবে এবং তখন আমাদের জনবল কার্যক্রম গতি ফিরে আসবে, স্বাভাবিক চলবে। কোনো ক্লিনিকে কোনোভাবেই বন্ধ রাখার কোনো সুযোগ নাই। কখনো যদি সিএসসিপি অসুস্থ হয়ে যায় অথবা ছুটিতে থাকে, তার পরিবর্তে উক্ত ক্লিনিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট উপস্থিত থেকে ক্লিনিক যথা সময় পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা রাখে।
প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বাড়ানোর বিকল্প নেই। তাই এসব সমস্যার সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযানে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার জামুরকি বাজারের একটি দোকান থেকে এসব চাল উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। যশোরের শার্শায় কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় 7 বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতরাতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৩,০০০ টাকা, ভারতীয় ৮,০০০ রুপি ও 7টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে 4 জন পুরুষ ও 3 জন মহিলা। তাদের বাড়ি গোপালগঞ্জ, নড়াইল ও ময়মনসিংহ জেলায়। চাঁদপুরে 13 বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় আবুল খান নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আবুল খান বাড়ির সামনে মুদির দোকানে ব্যবসা করতেন। সেখানেই সুযোগ বুঝে দোকানে আসা 7ম শ্রেণীর ছাত্রীকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করেন। এরপর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং একটি কন্যা শিশুর জন্ম দেয়। কিন্তু লজ্জা আর ভয়ে বিষয়টি এতদিন গোপন রাখে তার পরিবার। পার্বত্য চট্টগ্রামে বাজার ফান্ডের জমির লিজের মেয়াদ বৃদ্ধি ও ব্যাংক ঋণ চালু সহ 6 দফা দাবিতে বান্দরবনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য নাগরিক পরিষদ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান ও পরিষদের বান্দরবন জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা ভূমি ব্যবস্থাপনার অরাজকতার সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছে উল্লেখ করে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দীর্ঘ 6 মাস কারাভোগের পর গতকাল জামিনে মুক্তি পেলেও এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে জেল গেট থেকে আবারও গ্রেফতার করা হয়েছে। সময় শেষ হয়ে গেছে এমন অজুহাতে গতকাল তাকে মুক্তি দেওয়া হয়নি। আজ সকাল থেকে পাবনা জেলা কারাগারের ফটকে অপেক্ষা করতে থাকেন তার স্ত্রী ও সাংবাদিকরা। কিন্তু পাবনার চাটমোহর থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে মোবারক বিশ্বাসকে পুনরায় জেল গেট থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্ব পানি সপ্তাহ 2025 ক্যাম্পেইনের অংশ হিসেবে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। ওয়াটার ফর ক্লাইমেট অ্যাকশন শিরোনামে চট্টগ্রামের সুপেয় পানি সংকট সমাধানে যথাযথ পানি ব্যবস্থাপনা, জলবায়ু সংকট মোকাবেলায় হাতিয়ার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে নগরীর ওয়াসা ভবনের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম। এতে বক্তারা পানির অপচয় রোধে ও ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে আনার বিষয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান। 24 থেকে 28 আগস্ট পর্যন্ত বিশ্বব্যাপী বিশ্ব পানি সপ্তাহ পালিত হচ্ছে। নড়াইলের নড়াগাতিতে স্কুল ছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র সমাজ ও এলাকাবাসীর আয়োজনে উপজেলার যোগানিয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন স্কুল শিক্ষক শামীম আহমেদ ভূঁইয়া, খায়রুল ইসলাম ও নিহত আল মামুনের বাবা হাবিবুর রহমান মোল্লা সহ অন্যান্যরা। গত 22 জুলাই যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র আল মামুনকে একটি সেলুনের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।